আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই কুশলে আছো এবং ভালো আছো। আমি মোহাম্মদ সুমন হোসেন তোমাদের সামনে যথারীতি আবার রসায়ন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমরা আরও একটি চ্যাপ্টারের শেষ পর্ব তোমাদের সামনে তুলে ধরব। আজকে যে ক্লাসে আমরা শেষ পর্বে এসেছি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার শেষ পর্ব উপস্থাপন করার আগে তোমাদের কাছে আমি জানতে চাই যে সুন্দরবন অনলাইন স্কুল তোমাদের কাছে যে সহযোগিতার হাত বাড়িয়েছে, তোমরা এ থেকে কেমন উপকৃত হচ্ছ সেটা যদি তোমরা কমেন্টস বক্সে জানাও তাহলে আমরা অনেক খুশি হব। আশা করি আমাদের প্রত্যেকটি ছাড়ের প্রাণবন্ত ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং ভালো ভালো ক্লাস উপহার দেওয়ার আমরাও চেষ্টা করছি। তোমরা আমাদের সাথে আছো এবং সাথে থেকে আমাদেরকে অফুরন্ত সহযোগিতা করছো, এর জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা রাসায়নিক বিক্রিয়ার শেষ পর্ব নিয়ে আলোচনা করি। আমাদের আজকের গুরুত্বপূর্ণ টপিকসটি হলো রাসায়নিক সাম্য অবস্থা ও লাসাতিলিয়ারের নীতি। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার এই অধ্যায়ে যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে এখান থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ফলে দেরি না করে চলো আমরা আমাদের পাঠে মনোনিবেশ করি এবং খুব ভালোভাবে বিষয়টি বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমি রাসায়নিক সাম্য অবস্থা নিয়ে আলোচনা করব। তো চলো রাসায়নিক সাম্য অবস্থা কি সেটা আমরা জেনে নিই। রাসায়নিক সাম্য অবস্থা অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়া। কেমিক্যাল ইকুইলিব্রিয়া অর্থাৎ যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখবর্তী বিক্রিয়ার হার পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারের সমান হয় তাকে রাসায়নিক সাম্য অবস্থা বলে। অর্থাৎ যে অবস্থায় বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে এবং উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে, কিন্তু একসময় বিক্রিয়কের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ যে অবস্থাটাই সমান হয়ে যাবে, আমরা সেই অবস্থাটাকে বলছি রাসায়নিক সাম্য অবস্থা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে একটি চিত্রের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করি তাহলে তোমাদের সামনে আরো স্পষ্ট হয়ে যাবে। যদি আমরা একটি চিত্র লিখি, অর্থাৎ চিত্র আঁকি, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বিক্রিয়ার গতিবেগ, তো রাসায়নিক সাম্য অবস্থাটি বললাম যে অবস্থায় অগ্রবর্তী বিক্রিয়ার হার অর্থাৎ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অগ্রবর্তী বিক্রিয়ার হার পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারের সমান হবে। অর্থাৎ আমরা যদি এখানে অগ্রবর্তী বিক্রিয়াটি এরকম দেখাই আস্তে আস্তে, আর পশ্চাৎবর্তী বিক্রিয়াটি এরকম দেখায়, তাহলে কোনো এক জায়গায় বিক্রিয়াটি সাম্যে অবস্থান করবে, অর্থাৎ সমান অবস্থান করবে। এটা হচ্ছে অগ্রবর্তী বিক্রিয়ার হার, আর এটা হচ্ছে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার। এক সময় দুটো বিক্রিয়ায় অর্থাৎ অগ্রবর্তী বিক্রিয়া আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার সমান হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। রাসায়নিক সাম্য অবস্থা
সহজ ভাষায় যে বিক্রিয়ক কমতে কমতে এবং উৎপাদ বাড়তে বাড়তে এক সময় উভয়ই অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সাম্যে অবস্থান করবে, সেটিকে আমরা বলবো রাসায়নিক সাম্য অবস্থা। তো আসলে রাসায়নিক সাম্য অবস্থাটা কি সম্পূর্ণ স্থিতিশীল অবস্থা নাকি চলমান অবস্থা? হ্যাঁ, তোমরা সঠিকভাবে গেস করেছো। অর্থাৎ রাসায়নিক সাম্য অবস্থা কিন্তু মূলত সাম্য অবস্থা নয়। অর্থাৎ আমরা মনে করি যে কোনো কোনো বিক্রিয়া একমুখী, কোনো কোনো বিক্রিয়া উভমুখী, কিন্তু আসলে পরীক্ষিতভাবে দেখা গেছে যে প্রায় সকল বিক্রিয়াই কিন্তু উভমুখী বিক্রিয়া। তাই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ বিক্রিয়াটি কিন্তু সবসময় চলমান অবস্থায় থাকে। আমরা যদি মনে করি যে এখানে বিক্রিয়াটি স্থির হয়ে যাবে, তা কিন্তু নয়। এই বিক্রিয়াটি অগ্রবর্তী বিক্রিয়ার হার কমতে কমতে একসময় শেষ হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ কিন্তু এক পর্যায়ে শেষ হয়ে যাবে। তখন উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। এরপরে উৎপাদের পরিমাণ বেড়ে গেলে আবার কিন্তু বিক্রিয়াটি পিছনের দিকে সরে আসবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে বিক্রিয়াটি অগ্রসর হবে। ফলে বিক্রিয়াটি কিন্তু চলমান অবস্থায় থাকবে। এই জন্য আমরা বলেছি যে রাসায়নিক সাম্য অবস্থা পুরোপুরি সাম্য অবস্থা নয়, এটি একটি গতিশীল অবস্থা। এখন চলো রাসায়নিক সাম্য অবস্থার আমরা বৈশিষ্ট্য জেনে নিই। কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, যদিও রাসায়নিক সাম্য অবস্থার পুরোপুরি বিষয়টি তোমাদের বইতে দেওয়া নাই, কিন্তু আমরা অল্প করে রাসায়নিক সাম্য অবস্থার কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা উচ্চতার ক্লাসে এই রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্যগুলো একটু ব্রডলি পড়বে। শুধু আমরা জাস্ট কি কি হতে পারে সেটা আমরা দেখে নিতে পারি। রাসায়নিক সাম্য অবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা উভগামিত হবে, অর্থাৎ উভমুখিত হবে। তাহলে রাসায়নিক সাম্য অবস্থা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপর বিক্রিয়াটি কিন্তু চলতে থাকবে, অর্থাৎ চলমান প্রকৃতি থাকবে। বিক্রিয়াটির চলমান প্রকৃতি অর্থাৎ বিক্রিয়াটি কিন্তু সবসময় চলতে থাকবে, সাম্য অবস্থা নয়। এরপরে বিক্রিয়ার অসম্পূর্ণতা থাকবে। বিক্রিয়ার, আমার সাথে সাথে তোমরা এটা লিখে নিতে পারো। বিক্রিয়ার অসম্পূর্ণতা 4, সাম্যের অবস্থান। সাম্যের অবস্থান 5 আমরা লিখব যে সাম্যের স্থায়িত্ব। সাম্যের স্থায়িত্ব, তারপর অনুঘটকের প্রভাব, অর্থাৎ প্রভাবকের প্রভাব। কোনো প্রভাবকের প্রভাব থাকতেই পারে উভমুখী বিক্রিয়ায় বা কোনো বিক্রিয়ায়। তো এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য। এবং আরেকটা হতে পারে সংগঠন ক্ষেত্র। সংগঠন ক্ষেত্র মানে কোথায় বিক্রিয়াটি সংগঠিত হচ্ছে সেটা হতে পারে। তাহলে এই ছিল রাসায়নিক বিক্রিয়ার, আমি ছোট করে লিখেছি। এই উভমুখিতার মধ্যে কিন্তু অনেক বিষয়, মানে আমাদের উভমুখিতার ভিতরে কিছু লেখা হতে পারে। চলমান প্রকৃতি আমরা একটু আগেই বলেছি, রাসায়নিক সাম্য অবস্থা প্রকৃতপক্ষে স্থিতিশীল অবস্থা নয়, এটা চলমান অবস্থা। বিক্রিয়ার অসম্পূর্ণতা থাকতে পারে। সাম্যের অবস্থান, অর্থাৎ সময়ের অবস্থান কিন্তু বিক্রিয়া এবং উৎপাদ একটা নির্দিষ্ট সাম্যে অবস্থান করবে। সাম্যের স্থায়িত্ব থাকবে এবং অনুঘটকের প্রভাব থাকতে পারে কোনো বিক্রিয়ার, এবং সংগঠনের ক্ষেত্রটা কোথায় হতে পারে। তো এইটা ছিল রাসায়নিক সাম্য অবস্থা। এখন আমরা এই রাসায়নিক সাম্য অবস্থার উপর বিজ্ঞানী লা শাপেলীয় একটি গুরুত্বপূর্ণ নীতি প্রস্তাব করেছেন। আমরা সেই নীতিটা এখন শিখতে চাই এবং শিখবো আমরা। তো চলো আমরা লা শাপেলীয় নীতি, অর্থাৎ রাসায়নিক সাম্য অবস্থায় যখন বিক্রিয়াটি পৌঁছবে তখন বিজ্ঞানী লা শাপেলিয়ার একটি পরীক্ষা করেছিলেন। অর্থাৎ ওই বিক্রিয়ার সাম্য অবস্থার উপর 3টা প্রভাবক খাটিয়েছিলেন, অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব উনি খাটিয়ে দেখেন যে বিক্রিয়াটি কোনো একটি দিকে নিয়ে যাওয়া সম্ভব, অর্থাৎ হয় সামনের দিকে না হলে পিছনের দিকে বিক্রিয়াটি যাবে। তো চলো আমরা লা শাপেলীয় নীতির প্রভাবটি একটু ব্যাখ্যা করি।
শিক্ষার্থী বন্ধুরা, আমি নীতিটা লিখবো। তার আগে আমি একবার তোমাদের সামনে বলতে চাই যে আমি আবারও একবার বলতে চাই, অর্থাৎ আমি এর আগে বলেছি যে একটি রাসায়নিক বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন বিজ্ঞানী লা শাতেলিয়ার তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার এই তিনটা বস্তুর আলাদা আলাদা প্রভাব খাটিয়ে তিনি দেখলেন যে বিক্রিয়াটি কোনো একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ বিক্রিয়াটি হয় সামনের দিকে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে ধাবিত হচ্ছে, অথবা উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে ফিরে আসছে। তো এটা আমরা দেখব। তো তার আগে আমরা লা শাতেলের নীতিটা একটু লিখতে চাই। যে আমরা এখানে লিখি যে কোনো সিস্টেম সাম্য অবস্থায় থাকাকালে, আমরা কোনো সিস্টেম মানে কোনো উভমুখী বিক্রিয়ার কথাই বলছি, কোনো সিস্টেম সাম্য অবস্থায় থাকাকালে যদি কোনো সিস্টেম সাম্য অবস্থায় থাকাকালে যদি তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা যদি ওই অবস্থার একটি নিয়ামক, আমরা এখানে লিখি যদি ওই অবস্থার একটি নিয়ামক তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লা শাতেলিয়ারের নীতি লিখেছি যে কোনো সিস্টেম সাম্য অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। অর্থাৎ যখন বিক্রিয়াটি সাম্য অবস্থানে পৌঁছাবে তখন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রার কোনো একটি পরিবর্তন করলে বিক্রিয়াটি হয় সামনের দিকে যাবে, নাহলে পেছনের দিকে আসবে। তো এই বিষয়টি যদি আমরা একটি উদাহরণের সাহায্যে তোমাদের স্পষ্ট করি তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। আর একটি বিক্রিয়া শিখলে আমরা কিন্তু এই লা শাতেলের নীতির বিক্রিয়া কোনো বহুমুখী বিক্রিয়ার উপর লা শাতেলের নীতির প্রভাবটি তোমরা লিখতে পারবে। তবে একটি বিক্রিয়া কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো চলো আমরা একটি বিক্রিয়ায় লা শাতেলের নীতি, আমরা আশা করি যে তোমরা লিখে ফেলেছো এবং একটি বিক্রিয়ায় লা শাতেলের নীতির প্রভাবটা কেমন হবে সেটা আমরা এখন জানবো। তো তার আগে তোমরা এটা লিখে নিয়েছো নিশ্চয়ই। আমরা এখন একটি বিক্রিয়া লিখি, খুব পরিচিত বিক্রিয়া। delta is equal to minus 92 kilojoule per mol। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি জেনেছি যে ডেল্টা এইচ এর মান যদি মাইনাস হয় তাহলে বিক্রিয়াটি তাপ উৎপাদী। তাহলে নিশ্চয়ই আমি যে বিক্রিয়াটি লিখেছি সেটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব ও ঘনমাত্রার প্রভাব কি হবে ব্যাখ্যা করা। এরকম যদি প্রশ্ন আসে, এক্স্যাক্টলি এরকমই প্রশ্ন হবে, হয় তাপ উৎপাদী না হলে তাপ হারি, যে কোনো একটি বিক্রিয়া কিন্তু হবে। তো আমরা চলো
আমরা এখন তাপমাত্রার প্রভাবটা দেখিনি। তাপমাত্রার প্রভাব প্রথমে তোমাদের যেটা লিখতে হবে যে উদ্দীপকের ডেল্টা এস এর মান যেহেতু ঋণাত্মক, সেহেতু বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে বিষয়টি আমি আস্তে আস্তে বলবো, তোমরা কিন্তু লিখে নেওয়ার চেষ্টা করবে। যেহেতু অনেক লেখা আসলে বোর্ডে সম্ভব হয়ে ওঠে না, তাই আমি আস্তে আস্তে বললে তোমরা যদি সেটা বুঝতে পারো তাহলে আমি বেশি উপকৃত হবে, এবং আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পারবে। তো এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী। আমরা শুধু সংক্ষেপে লেখার চেষ্টা করি। উদ্দীপকে যে বিক্রিয়াটি লেখা হয়েছে সেই বিক্রিয়াটিতে ডেল্টা এস এর মান -92 কিলোজুল পার মোল, ফলে বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া উপর যদি আমরা তাপমাত্রা বাড়াই, অর্থাৎ এখানে এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এরা বিক্রিয়ক, এরা সাধারণত পরিবেশে কিন্তু তাপ ছেড়ে দেবে। তো বিক্রিয়া করার মতো যথেষ্ট তাপ কিন্তু এদের মধ্যে আছে, ফলে এরা যদি বিক্রিয়া করার সময় আমরা যদি আবার তাপ বাইরে থেকে প্রয়োগ করি, তাহলে কিন্তু বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর না হয়ে পিছনের দিকে অগ্রসর হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিষয় জানলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর না হয়ে পেছনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখবর্তী না হয়ে পশ্চাৎবর্তী বিক্রিয়াকে সমর্থন করবে। এর কারণ হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের বিক্রিয়া করার মতো যথেষ্ট পরিমাণ তাপ থাকে, ফলে তাদের উপরে যদি আবারই তাপ দেওয়া হয় তাহলে কিন্তু বিক্রিয়াটি সামনের দিকে আস্তে আস্তে সামনের দিকে না যেয়ে পিছনের দিকে চলে আসবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ না বেড়ে কিন্তু বিক্রিয়াটিতে স্লাথ হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি ধীর গতি সম্পন্ন হয়ে যাবে। তখন বিক্রিয়াটি আস্তে আস্তে হবে এবং বিক্রিয়াটি পেছনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা একটি কথা লিখতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর না হয়ে পিছনের দিকে অগ্রসর হবে। অতএব যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমানো হয় তাহলে বিক্রিয়াটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে, পিছনের দিকে আর আসবে না। তার মানে আমাদের লিখতে হবে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমরা কমাই তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখগামী হবে, ফলে তাপ পরিবর্তনজনিত ফলাফল প্রশমিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিক্রিয়াটির উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করেছি। আমি আবার একবার স্পষ্ট করে বলছি যে যেহেতু উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, আর তাপ উৎপত্তি বিক্রিয়ায় বিক্রিয়া করার মতো বিক্রিয়কের যথেষ্ট পরিমাণ টেম্পারেচার থাকে বা তাপমাত্রা থাকে, তাই এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর না হয়ে পিছনের দিকে অগ্রসর হবে। সুতরাং আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, পেছনের দিকে অগ্রসর হবে না। সুতরাং তাপমাত্রা পরিবর্তনজনিত ফলাফল প্রশমিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিক্রিয়াটি তাপহারী হতো তাহলে কি হতো? অর্থাৎ আমরা যদি আরেকটি বিক্রিয়া এখানে লিখতাম N2 + O2 = 2NO, এটা ডেল্টা এইচ এর মান হচ্ছে +180 কিলোজুল পার মোল। তো এই বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান প্লাস, অর্থাৎ এরা একটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়া করার সময় বিক্রিয়করা পরিবেশ থেকে তাপ শোষণ করে নেবে, ফলে যদি এই তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ানো হয় তাহলে বিক্রিয়াটি কিন্তু পেছনের দিকে না যায় সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়, উৎপাদের পরিমাণ বেড়ে যায়। কিন্তু তাপহারী বিক্রিয়ায় যদি তাপ কমানো হয় তাহলে বিক্রিয়াটি সামনের দিকে না যায় পেছনের দিকে অগ্রসর হবে, ফলে তাপমাত্রা পরিবর্তনজনিত ফলাফল প্রশমিত হবে।
এটা ছিল একটি তাপোৎপাদী এবং একটি তাপহারী বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব। এবার আসুন আমরা চাপের প্রভাবটা জেনে নিই। চাপের প্রভাবের জন্য দুটো শর্ত এক্স্যাক্টলি মানতে হবে। এখানে দেখো নাইট্রোজেনটা গ্যাস, হাইড্রোজেনটা গ্যাস, অ্যামোনিয়াটাও কিন্তু গ্যাস। তো চাপের প্রভাবের শর্ত, দুটো শর্ত মানতে হবে। শর্ত হচ্ছে দুটি। নাম্বার 1, সকল পদার্থ গ্যাসীয় হতে হবে, এবং 2 নম্বর হচ্ছে মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। অর্থাৎ বিকিরক এবং উৎপাদের মধ্যে, এই বিকিরক এবং উৎপাদের মধ্যে মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, তাহলে ওই বিক্রিয়াটির উপর চাপের প্রভাব থাকবে, নতুবা নয়। তাহলে আমরা এখন চলো এই বিক্রিয়াটি আমরা পর্যালোচনা করি। এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া প্রত্যেকেই গ্যাসীয় অবস্থায় আছে, তাই প্রথম শর্ত এরা মেনেছে। আমাদের কাছে মনে হচ্ছে তাহলে এতে মানে চাপের প্রভাব আছে। হ্যাঁ, প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। এখন আমরা দেখে নিই শেষটাই মানে কিনা। এখানে দেখো আমরা মোল সংখ্যার পার্থক্যটাকে এন দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে মোল সংখ্যার পার্থক্য, ডেল্টা এন সমান সমান, এখানে দেখো উৎপাদে মোল সংখ্যা হচ্ছে 2 এবং বিকিরকের মোল সংখ্যা 3 এবং এর আগে 1, 3 আর 4, তাহলে মোল সংখ্যার পার্থক্য হচ্ছে 4 মাইনাস 2, 3 আর এর 1 মোল আছে নাইট্রোজেন, 4 মোল, আর উৎপাদে আছে 2 মোল, তাহলে মোল সংখ্যার পার্থক্য হচ্ছে 2। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের দ্বিতীয় শর্ত কিন্তু মেনেছে। তাহলে এই বিক্রিয়াটির উপর চাপের প্রভাব বর্তমান। এখন যদি চাপের প্রভাব থাকে, আমাদের আগে প্রথমে দেখে নিতে হবে যে এই সকল পদার্থ গ্যাসীয় কিনা এবং মোল সংখ্যার উভয় পাশে মোল সংখ্যার পার্থক্য আছে কিনা। যদি থাকে, এই দুটো শর্তই প্রপারলি মানে, তাহলে ওই বিক্রিয়াটির উপর চাপের প্রভাব বিদ্যমান। আর যদি চাপের প্রভাব থাকে, তাহলে চাপ বাড়ালে বা কমালে উৎপাদ বাড়বে না কমবে, বিক্রিয়াটি সম্মুখবর্তী হবে না পশ্চাৎমুখী হবে, সেটাই বর্ণনা করতে হবে। তাহলে চলো আমরা জেনে নিই যে এই বিক্রিয়াটির উপর চাপের প্রভাব যেহেতু আছে, তাহলে কেমন আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খেয়াল রাখতে হবে, যদি উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা গ্রেটার দেন, মানে মোট মোল সংখ্যা, এক কথায় মোট মোল সংখ্যা আর বিক্রিয়কের মোট মোল সংখ্যা, অর্থাৎ উৎপাদের মোট মোল সংখ্যা যদি বেশি হয়, তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি কিন্তু আর সামনের দিকে অগ্রসর হবে না। অর্থাৎ সেক্ষেত্রে বিক্রিয়াটি কিন্তু পশ্চাৎবর্তী হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু হয়তো কঠিন তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় কথাগুলো যদি তোমরা একটু পরপর সাজায় নাও, তাহলে মনে হয় এটি তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। আমরা বলেছি যে যদি বিক্রিয়কের তুলনায় উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয়, তাহলে চাপ বাড়ালে আর কিন্তু উৎপাদ বাড়বে না, অর্থাৎ বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর না হয়ে পেছনের দিকে কিন্তু অগ্রসর হবে। কিন্তু যদি আর এই বিক্রিয়ায় আমরা দেখলাম যে উৎপাদের মোল সংখ্যা কিন্তু কম, তাহলে উৎপাদের মোল সংখ্যা যদি কম হয়, তাহলে ঠিক এর বিপরীত ঘটনাটি ঘটবে। উৎপাদের মোল সংখ্যা লেস দেন বিক্রিয়কের মোল সংখ্যা। যেহেতু এই বিক্রিয়াটি আমরা দেখলাম যে বিক্রিয়কের তুলনায় উৎপাদের মোল সংখ্যা কম। যদি উৎপাদের মোল সংখ্যা কম থাকে, তাহলে চাপ বাড়ালে ধীরে ধীরে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বাড়বে, অর্থাৎ বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, পিছনের দিকে আর অগ্রসর হবে না। তাহলে চলো আমরা একটু টোটাল বিষয়টা জেনে নিই।
যেহেতু উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া এবং এখানে সকল পদার্থ গ্যাসীয় অবস্থা আছে এবং উভয়ের মধ্যে মোল সংখ্যার পার্থক্য আছে, তাই এই বিক্রিয়াটির উপর চাপের প্রভাব বিদ্যমান। যেহেতু এই বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার তুলনায় কম, তাই এই বিক্রিয়ার উপর চাপ বাড়লে উৎপাদ বাড়বে এবং চাপ কমালে উৎপাদ কমবে, ফলে চাপ পরিবর্তনজনিত ফলাফল প্রশমিত হবে। যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয়, তাহলে চাপ বাড়লে উৎপাদ কমে যাবে, বিক্রিয়াটি সম্মুখবর্তী না হয়ে পশ্চাৎবর্তী হবে, অর্থাৎ চাপ পরিবর্তনজনিত ফলাফল প্রশমিত হবে। এটাই ছিল চাপের প্রভাব। আর যদি উভয়ের মোল সংখ্যা যদি সমান থাকে, তাহলে কিন্তু চাপের প্রভাব থাকবে না। অর্থাৎ এই দুটো শর্ত আগে মানছে কিনা পুরোপুরি, তাহলেই তাদের মধ্যে চাপের প্রভাব বর্তমান থাকবে। যেমন আমরা যদি এখানে একটা বিক্রিয়া দেখাতাম যে N2 + O2 = 2NO, সেক্ষেত্রে বন্ধুরা এখানে কিন্তু ডেল্টা N এর এখানে সব গ্যাসীয় আছে, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রিক অক্সাইড সবই গ্যাসীয়, কিন্তু ডেল্টা N = দেখো এখানে 1 মোল অক্সিজেন আর 1 মোল নাইট্রোজেন, তাহলে 2 মোল মাইনাস এখানে 2 মোল আছে, তাহলে ডেল্টা N 0, তার মানে এই শর্তটা কিন্তু মানেনি, ফলে এই বিক্রিয়াটির উপর চাপের কোনো প্রভাব নাই। তাহলে চলো আমরা এখন এই বিক্রিয়াটির উপর ঘনমাত্রার প্রভাব জেনে নিই। ঘনমাত্রার প্রভাব, শিক্ষার্থী বন্ধুরা, ঘনমাত্রার প্রভাব খুব ইজি একটা বিষয়। সেটা হচ্ছে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বৃদ্ধি করলে বা উৎপাদ পদার্থ বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নিলে উৎপাদের ঘনমাত্রা হ্রাস পাবে, ফলে উৎপাদ পদার্থের ঘনমাত্রা ঠিক রাখার জন্য বিক্রিয়াটি সম্মুখগামী হবে। আমি আবার একবার বলছি, সকল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু এরকমই লিখতে হবে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বৃদ্ধি করলে, খেয়াল করো, কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে অথবা বা উৎপাদের ঘনমাত্রা যদি কমানো হয়, তাহলে উৎপাদের ঘনমাত্রা ঠিক রাখার জন্য বিক্রিয়ক থেকে ধীরে ধীরে উৎপাদের দিকে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে, ফলে বিক্রিয়াটি সম্মুখগামী হবে। কিন্তু ঠিক এর বিপরীত যদি হয়, যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি কমানো হয় বা উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ানো হয়, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা ঠিক রাখার জন্য বিক্রিয়াটি উৎপাদ থেকে ধীরে ধীরে বিক্রিয়কের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎগামী হবে, ফলে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাবজনিত ফলাফল প্রশমিত হবে। তো এই ছিল লার্সাতেলের নীতির প্রভাব। তো আজকে আমি তোমাদের আশা করি এই ক্লাসটি যদি তোমরা একটু খেয়াল করো, অর্থাৎ কথাগুলো যদি আস্তে আস্তে মিলায় তোমরা লিখে নাও, তাহলে তোমরা এর সঠিক উত্তর তোমরা লিখতে পারবে। তো চলো আমরা এমন একটি বিক্রিয়া দেব যে বিক্রিয়ার উপর তোমরা লার্সাতেলের নীতির প্রভাব ব্যাখ্যা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি বিক্রিয়া লিখে নাও। আমরা PCl5 = PCl3 + Cl2, ডেল্টা H = +137.76 kJ/mol। এই বিক্রিয়ার উপর এখানে গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এই বিক্রিয়ার উপর লার্সাতেলিয়ের
তো শিক্ষার্থী বন্ধুরা, আমি টোটাল বিষয়টার একটু সামারি বলতে চাই যে লাসাতেলের নীতির প্রভাব অনুযায়ী তাপমাত্রা প্রভাবজনিত বিষয়ে যে যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী হয়, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর না হয়ে পেছনের দিকে অগ্রসর হবে, কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। যদি বিক্রিয়াটি তাপহারী হয়, তাহলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখবর্তী হবে। আর তাপহারী বিক্রিয়ার তাপমাত্রা কমালে বিক্রিয়াটি পশ্চাৎগামী হবে, ফলে তাপমাত্রা পরিবর্তনজনিত ফলাফল প্রশমিত হবে। এবার আসো চাপের প্রভাব। লাসাতেলের নীতির প্রভাব অনুযায়ী চাপের প্রভাবে দুটি শর্ত অবশ্যই প্রযোজ্য। একটি হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ সকল পদার্থে গ্যাসীয় হতে হবে, এবং 2 নম্বর শর্ত বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, তাহলে ওই বিক্রিয়াটির উপর চাপের প্রভাব বিদ্যমান থাকবে। যদি বিক্রিয়কের তুলনায় উৎপাদের মোল সংখ্যা কম থাকে, তাহলে চাপ বাড়ালে উৎপাদ বাড়বে, অর্থাৎ বিক্রিয়াটি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে থাকবে এবং বিক্রিয়াটি সম্মুখবর্তী হবে। কিন্তু যদি বিক্রিয়কের তুলনায় উৎপাদের পরিমাণ যদি বেশি থাকে, বিক্রিয়কের তুলনায় উৎপাদের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে বিক্রিয়াটি এক্ষেত্রে চাপ বাড়ালে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর না হয়ে পেছনের দিকে অগ্রসর হবে, ফলে চাপ পরিবর্তনজনিত ফলাফল প্রশমিত হবে। ঘনমাত্রা প্রভাব। যদি আমরা কোনোভাবে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হয় এবং উৎপাদের ঘনমাত্রা যদি হ্রাস পায়, তাহলে উৎপাদের ঘনমাত্রা ঠিক রাখার জন্য বিক্রিয়াটি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে ধাবিত হবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখবর্তী হবে। আর যদি বিক্রিয়কের ঘনমাত্রা কমানো হয় এবং উৎপাদের ঘনমাত্রা কোনোভাবে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বিক্রিয়াটি আর সামনের দিকে অগ্রসর না হয়ে বিক্রিয়ার উৎপাদ থেকে ধীরে ধীরে বিক্রিয়কের দিকে ধাবিত হবে, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎগামী হবে। এটা ছিল লাসাতেলের নীতির প্রভাব। তো আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছ এবং এই বিক্রিয়াটি বাসায় তোমরা অনুশীলন করো। আবারও নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে অবস্থান করো। আল্লাহ হাফেজ।